দর্শক, বাংলাদেশের সেনা প্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। মাঝখানে তিনি রাশিয়া সফর করেছেন। রাশিয়া সফরের পরেও তার খুব একটা সরব উপস্থিতি আমরা দেখিনি। চুপচাপই ছিলেন, আলোচনার বাইরে ছিলেন। আমি দেখতে পাচ্ছি যে স্পষ্টতই যে রাজনৈতিক চাল, কৌশল, পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে বিভিন্ন পোশাক, বিভিন্ন সুরতে তারা এই শহরে, নগরে, মহানগরে আবির্ভূত হচ্ছে, এটি ঠেকানো তো যাচ্ছেই না, বরং ক্রমশ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। অতীতের চাইতে এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি। আওয়ামী লীগ উকি দিচ্ছে, শেষ করা যাচ্ছে না, অনেকেই আতঙ্কে। এই দলটাকে নিয়ে আবার অনেকেই মহাচিন্তায় পড়ে গেছে। আইন উপদেষ্টা তার অবস্থান মোটামুটি ব্যাখ্যা করতে পারলেও অন্য যে বিষয়গুলো সেখানে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাও আবার নতুন করে বিতর্কের সৃষ্টি করতে পারে। এই পোস্টটি যে উত্তেজনাপূর্ণ ছিল, ডক্টর আসিফ নজরুল নিজে স্বীকার করে দিচ্ছেন বিধায় করে আওয়ামী লীগ ছাত্রলীগ নতুনভাবে শোডাউন শুরু করেছে। আমরা গতকাল বৃহস্পতিবারও দেখলাম চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মিছিল করেছে তারা। শুধু চট্টগ্রাম নয়, ঢাকা, খুলনা, মাগুরা, বরিশাল বিভিন্ন জায়গায় তারা জানান দিচ্ছে যে আমরা আছি, মরি নেই। এখন এইটাতে সরকার কিছুটা ভয় পাইছে। উপদেষ্টা পরিষদের কতজন গত 16 বছরে 16 দিন রাজপথে নেমেছেন কিংবা রাজপথে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, কিন্তু বড় বড় কথা বলছেন। এই বড় বড় কথা বললে কাজ হবে না, কাজের কাজ করতে হবে। আপনারা কোনোদিনই রাজপথের মানুষ ছিলেন না, সুতরাং রাজনীতি নিয়ে কথা বলা আপনাদের শোভা পায় না, এমন মন্তব্যই নুরুল হক নূর করলেন। বর্তমান সরকারের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বড় এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী হলেন আসিফ নজরুল স্যার। তিনি হলেন এক নম্বরের সবচেয়ে বড় মিথ্যাবাদী এবং প্রতিষ্ঠিত মিথ্যাবাদী, কারণ মিথ্যা কথা বলার মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস সরকারকে কি ঝাঁকুনি দিলেন, এমন কিছু প্রসঙ্গ উঠে এসেছেন সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসের প্রসঙ্গ নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের ভিডিওটা কিছুটা বড় হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও ডক্টর ইউনূসকে নিয়ে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরও জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। বলছিলাম সেনা প্রধানের কথা। সেনাপ্রধান অনেকদিন চুপচাপ ছিলেন। চুপচাপ থাকার পরে আজকে সারা দিন ব্যাপী সেনাপ্রধানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণমাধ্যমে এত বেশি চর্চা হয়নি সেনাপ্রধানকে নিয়ে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা রকমের আলোচনা চলছে। কিছু কিছু ক্ষেত্রে চটকদার আলোচনাও চলছে, পক্ষে বিপক্ষে নানা রকমের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছেন অনেকে। কিন্তু সেনাপ্রধান যে কথাগুলো বললেন সেগুলোও হয়তো ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছেন। সেই কথাগুলোর পেছনের রহস্য কী, পেছনের কারণগুলো কী? সেনাপ্রধান কি রাশিয়া সফর করে অনেক বেশি শক্তি সঞ্চয় করে এসেছেন? এবং রাশিয়াকে যখন বলা হচ্ছে যে ভারতের খুবই ঘনিষ্ঠ বন্ধু, অনেকে সমালোচনা করার চেষ্টা করছিলেন যে ভারতের প্রেসক্রিপশনে তিনি রাশিয়া গেছেন। সেই সব সমালোচনা তো থাকবেই। তারপরেও বাংলাদেশের বর্তমান সেনাপ্রধানকে নিয়ে পজিটিভ আলোচনাই সব থেকে বেশি। দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা বেশি, এবং সেই কারণেই সেনা প্রধানের প্রতিও আস্থা বেশি মানুষের। যত নেগেটিভ আলোচনাই হোক না কেন, সেনাপ্রধান যখন কোনো বিষয়ে কোনো কথা বলেন, সেটাকে দেশের সাধারণ মানুষ আস্থায় নিতে চান, সেটাকে বিশ্বাসযোগ্য হিসেবে নিজের কাছে মনে করেন, নিজের কাছে নিজেই উপস্থাপন করেন, গ্রহণযোগ্য করে তোলেন। সেনাপ্রধানের সেই কথাগুলোর বিশ্লেষণে যদি যাই, সেনাপ্রধান বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করা যাবে না। যখন এই কথা বললেন সেনাপ্রধান, তখন এই কথার পেছনের রহস্য কি দাঁড়ায়? পেছনের রহস্য দাঁড়ায় এটাই যে বিনা অপরাধে অনেকের বিরুদ্ধেই মামলা করা হয়েছে, এটা আর করা যাবে না। সেনাপ্রধান বাস্তবতাটা মেনে নিলেন যে হ্যাঁ, বিনা অপরাধে অনেকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছে, হয়রানির কারণে করা হয়েছে, তুচ্ছ কারণে করা হয়েছে, কিন্তু সেগুলো আর করা যাবে না। উদাহরণ হিসেবে যদি আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসানকে নিয়ে ঢাকার একটা
হত্যা মামলার তাকে আসামি করা হয়েছে এবং সাকিবের সেই মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না সাকিবকে আসামি করা হয়েছে। এরকম উদ্ভুতুড়ে মামলা যে হয়েছে দেশে সেই বাস্তবতা সেনাপ্রধান মেনে নিলেন, মেনে নিয়ে সেটার বিপক্ষে অবশেষে সেটার বিপক্ষে তিনি স্পষ্টভাবে তার অবস্থান ব্যক্ত করলেন এবং বললেন যে বিনা অপরাধে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা আর করা যাবে না, যা হয়েছে হয়েছে, সেগুলোতেই ক্ষান্ত থাকতে হবে। সেগুলোতেই যারা এতদিন এই মামলা মোকদ্দমার ব্যবসা করেছেন তারা কি ক্ষান্ত দেবেন নাকি এই ব্যবসাটা আরও চালিয়ে যাবেন, সেই আলোচনা তো রয়েছেই। এরপরে সেনাপ্রধান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা মনে হয় তাহলে ওই মামলা প্রত্যাহার করে নেওয়া হবে, তুলে নেওয়া হবে। সেই ক্ষেত্রে সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থা তৈরি হবে কিনা, সরকার সেই মামলা তুলে নিতে আদৌ রাজি হবে কিনা, অনেক মামলার ক্ষেত্রে সরকারের প্ররোচনা আছে কিনা, সরকারের সমর্থন রয়েছে কিনা, এরকম আলোচনা কিন্তু সমাজে রয়েছে। অনেকেই মনে করেন যে বহু মামলা, বহু অদ্ভুতুড়ে মামলার সঙ্গে সরকারের কোনো না কোনো কলকবজার যোগাযোগ রয়েছে, সেটা হোক উপদেষ্টা, হোক সরকারের পক্ষের সমন্বয়ক, এরকম যোগাযোগ রয়েছে। এরকম যোগাযোগ যখন রয়েছে তখন সেই মামলাগুলো আদৌ প্রত্যাহার করা যাবে কিনা সেই শঙ্কা তো থাকছেই, কিন্তু সেনাপ্রধান দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন সেগুলো থাকবে না, সেগুলো তুলে নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী কারো আজ্ঞাবহ হবে না, তারা তাদের কাজ স্বাধীনভাবে পরিচালনা করবে। তার মানে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এর আগে যখন রাজনৈতিক সরকার ছিল তখনও হয়েছে, এখনও হচ্ছে, সেই বাস্তবতাটা তিনি মেনে নিলেন। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে পুলিশকে তিনি অর্ডার দিয়েছেন আওয়ামী লীগের মিছিল যেন না হয়, মিছিল ঠেকাও, এবং মিছিল ঠেকাতে যদি কোনো পুলিশ ব্যর্থ হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই যে বেআইনি নির্দেশ দিলেন এবং বেআইনি নির্দেশের ফলে সেই বেআইনি নির্দেশ অমান্য করলে পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এটাই পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটা উদাহরণ। এর আগে আমরা আওয়ামী লীগ সরকারের আমলে, তার আগে বিএনপি সরকারের আমলে, রাজনৈতিক সরকারের আমলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের দৃষ্টান্ত দেখেছি। যে দৃষ্টান্ত দল নিরপেক্ষ এই সরকারের আমলেও আমরা দেখছি, সেখানেই সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করে বসলেন। এরপরে যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সবার রাজনৈতিক মিছিল মিটিং করার সমান অধিকার থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছিলাম যে তিনি স্পষ্টই বলেছেন যে আওয়ামী লীগের মিছিল মিটিং যদি হয় তাহলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান বলছেন যে সবার সকল অধিকার সমান অধিকার থাকবে। সেটাকে আদৌ বাস্তবায়ন করা সম্ভব, নাকি সেনাপ্রধান সরকারের সঙ্গে একটা দ্বান্দ্বিক অবস্থানে চলে যাবেন এই স্পষ্ট কথার ভিত্তিতে? সরকার কি এতে রাজি হবে? সরকার কি আদৌ সেনাপ্রধানের সঙ্গে একমত হবেন যে সকলের সমান অধিকার রয়েছে? সেনাপ্রধানের এই কথাগুলোতে স্পষ্ট বোঝা যায় যে আন্তর্জাতিক চাপ তার উপরে যথেষ্ট পরিমাণ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটাবে এবং সবার অধিকার যখন খর্ব হবে তখন কিন্তু সেনাবাহিনীও দোষের মধ্যে চলে আসবে। সেনাবাহিনীর উপরেও দোষারোপ করার একটা হেতু তৈরি হবে। এই কারণেই হেতু তৈরি হবে যে সেনাবাহিনী এখন মাঠ পর্যায়ে কাজ করছে, তাদের উপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া রয়েছে। সুতরাং সেনাবাহিনীও কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অংশ। সেই ক্ষেত্রে সেনাপ্রধান সতর্ক হতেই পারেন। জাতিসংঘের সতর্কতা থাকতে পারে, আন্তর্জাতিক মহলের সতর্কতা থাকতে পারে, জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর অবস্থান বিতর্কিত হতে পারে। নানা কারণেই সেনাপ্রধান এই স্পষ্ট অবস্থান ব্যক্ত করতেই পারেন। এরপরে বলেছেন মব সহ্য করা হবে না, কারো বাড়ি ঘরে হামলা ভাঙচুর লুটপাট বরদাস্ত করা হবে না। যা সর্বনাশ তো হয়ে গেছে, মব যা হওয়ার হয়ে গেছে, এখন খুব একটা আর মবের প্রয়োজন হবে না। মব দিয়ে অনেক কিছুই ঘটিয়ে ফেলা হয়েছে। এখনও ছোটোখাটো মব হচ্ছে, পাড়া মহল্লায় ছোটোখাটো মবের সৃষ্টি আমরা হতে দেখেছি। এখন পর্যন্ত একটি মবেরও কোনো শাস্তি হয়নি। হ্যাঁ, আমরা একটা ব্যাপার শুধুমাত্র লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে ইসরায়েলের বিপক্ষে, গাজার পক্ষে যে সমাবেশটা কিছুদিন আগে হয়েছিল, আলেম ওলামাদের ডাকে তৌহিদি জনতার যে সমাবেশটা হয়েছিল, সেই দিন সারা দেশে
কোকাকোলা, কেএফসি, বাটা শোরুমে হামলা এবং লুটপাটের ঘটনা আমরা দেখেছি। সেই ক্ষেত্রে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করেছে সরকার। এই একটি শুভ লক্ষণই সরকারের দেখা গেছে। তাছাড়া কোনো মবের বিরুদ্ধেই সরকার এখন পর্যন্ত তার স্পষ্ট অবস্থান যখন জানান দিতে পারেনি, তখন সেনাপ্রধান বললেন কোনো মব সহ্য করা হবে না, সকল মবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ কথা, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেনাবাহিনীর যা কর্তব্য সেই কর্তব্যটা সেনাবাহিনী করবে। যতদূর যেতে হয় সেনাবাহিনী সেটা যাবে এবং সেই কাজ করবে। পুলিশ সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী দেশের পরিবেশ সুন্দর, শান্তি ও আইনশৃঙ্খলার পরিবেশ ভালো রাখার জন্য যা করণীয় তার ব্যবস্থা নেবে, এমনটা স্পষ্ট করেছেন। অর্থাৎ আগামী নির্বাচনে কোনো বিতর্কিত ব্যাপার যেন সামনে না আসে, নির্বাচন যেন বিতর্কিত না হয়, ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচন যেন হয়। অবশ্য এই কথাই, এই বার্তায়, আজকের বার্তায় সেনাপ্রধান ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারটা ডিটেল করেননি। এর আগে তার মুখে আমরা শুনেছিলাম গত 25 ফেব্রুয়ারিতে বিডিআর হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে তিনি রাওয়া ক্লাবে একটা ভাষণ দিয়েছিলেন, যে ভাষণের পরেই মূলত সমন্বয়কদের সঙ্গে সেনাপ্রধানের দূরত্ব তৈরি হয়, সরকারের সঙ্গে অনেকখানি হয়। সেখানে তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন, যে সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করা হবে। আজকে তিনি ফ্রি ফেয়ার ক্রেডিবল নির্বাচনের কথা বললেন এবং সেই নির্বাচন করার জন্য, ফেয়ার একটা ইলেকশন করার জন্য সেনাবাহিনীকে যতদূর যেতে হয়, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যা কিছু করতে হয় সব কিছুই করবেন বলে স্পষ্ট ইঙ্গিত দিলেন। সেনাপ্রধানের এই ইঙ্গিতটা সরকারের সঙ্গে সাংঘর্ষিক হবে কিনা সেটাই এখন মুখ্য আলোচনার ব্যাপার। দর্শক, আপনার কি মনে হয় সেনাবাহিনী প্রধান যে স্পষ্ট বার্তা দিলেন সেই বার্তাটা কি সরকারকেও দেওয়ার চেষ্টা করলেন এবং সরকারকে বোঝানোর চেষ্টা করলেন যে এই বার্তা অনুযায়ী কাজ না করলে বাংলাদেশের সরকার বিতর্কিত হবে, বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা হ্রাস পাবে, এমনকি সেনাবাহিনীর উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞা কিংবা জাতিসংঘের শান্তি মিশনের যে সুযোগ, সেই সুযোগটাও নষ্ট হয়ে যেতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। নির্বাচন থেকে বিএনপিকে নাকি দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, অথবা বিএনপিকে দূরে রাখতেই নাকি নির্বাচনের তালবাহানা। এটা বিএনপি রিয়েলাইজেশন। এই ন্যারেটিভ কেন বিএনপি সামনে আনছে যে নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার চেষ্টা চলছে? এই বক্তব্য কেন বিএনপি দিচ্ছে? বিএনপির নেতা দুদু এই কথা বলেছে। এর কারণ হচ্ছে, বাংলাদেশে যদি, এবং এটা হবে, সুষ্ঠু নির্বাচনের যে গ্রাউন্ড হবে, সুষ্ঠু নির্বাচনের যে নিশ্চিত পরিবেশ আসবে, সে নির্বাচনে বিএনপি জিততে পারবে না। তার ফলে তালবাহানা করে বিএনপি নিজেরাই নির্বাচন বর্জন করতে পারে। এই জন্য আগেভাগে বলে রাখছে যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ আমরা দেখেছেন না, বিএনপি বলতো যে নির্বাচন সুষ্ঠু হবে না, এই কারণে আমরা নির্বাচনে নেই, এবং এটা ঠিক ছিল। আর আওয়ামী লীগ বলতো নির্বাচনে পরাজিত হবে, এটা জেনে বিএনপি নির্বাচনে আসছে না, নিশ্চিত পরাজয় জেনে আসছে না। তা আওয়ামী লীগ আমলে এটা মিথ্যা ছিল, কিন্তু এই ডক্টর ইউনূস আমলে এটা হতে পারে যে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচনে আসবে না, এই ফাঁক রেখে দিচ্ছে। এবং তখন যেন বলতে পারে, এই জন্য এখন আগেভাগে বলে রাখছে যে নির্বাচন থেকে বিএনপিকে দূরে রাখার চেষ্টা চলছে। আচ্ছা, বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখবে কোন দুঃখে? কোনো কারণ নেই। তো দর্শক, আসল ঘটনা কিন্তু পিনাকি ভট্টাচার্য বলেছেন, চমৎকার ভাবে অ্যানালজি করে প্রমাণ করে দিয়েছেন যে বিএনপি আসলে নির্বাচনই চায় না, গণপরিষদ নির্বাচন চায় না। কেন গণপরিষদ নির্বাচন চায় না? যে সংবিধান সংশোধন বা সংস্কার বা নতুন সংবিধান গ্রহণ করতে হয় মূলত গণপরিষদের মাধ্যমে। এটাই পলিটিক্যাল সায়েন্সের থিওরি। সভ্য দেশগুলোতে এটাই চর্চা হয়। সংবিধান হরহামেশা পার্লামেন্ট সংশোধন করতে পারে না। বাংলাদেশে যেভাবে হাসিনা সকাল সন্ধ্যা সংবিধান সংশোধন করে 2/3 মেজরিটির বলে, এটা আসলে গ্রহণযোগ্য সিস্টেম নয়। এতে নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা করতে পারে। এখন এই যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করবে 2/3 মেজরিটিতে এবং সেই পুরনো সংবিধান থাকবে, এটা তো একটা লুটপাটের বন্দোবস্ত। এটা থাকলেই তো এই খাওয়াখাওয়ি রাজনীতি চলে। আর যদি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সংবিধান গৃহীত হয় বা আগের সংবিধান সংশোধন করা হয়,
তাহলে তো চাইলেও তো কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, নিজের ইচ্ছা মতো সংবিধান কাটাছেড়া করে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে পারবে না। তো এই কারণে বিএনপি আসলে গণপরিষদ নির্বাচন চায় না। যেহেতু একটা সহজ বিষয় কেন বোঝেন না ভাই, নির্বাচনটা হবে, এই যে নির্বাচন চায় ডক্টর ইউনূসের কাছে নির্বাচন চায়, নির্বাচনটা কিভাবে হবে? অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কি নির্বাচন হয়? অন্তর্বর্তীকালীন সরকারটা কি? নির্বাচন হয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারিম গভর্নমেন্ট? তো এই ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ইলেকশন কন্ডাক্ট করবে? না তত্ত্বাবধায়ক সরকার করবে? এবং ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু সংবিধান আছে কিনা, এবং সংবিধান না থাকলেও আপিল বিভাগের রেফারেন্স নিয়ে বর্তমান সংবিধান অনুযায়ী 90 দিনের বেশি থাকতে পারে কিনা? পারে না। 90 দিনের বেশি কোনো সরকার থাকতে পারে না বর্তমান সংবিধান অনুযায়ী। তত্ত্বাবধায়ক সরকার যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে তো সংবিধানে সেটা বসাতে হবে, নইলে কার অধীনে কিভাবে নির্বাচন করবে? মানে এটা করতে হলে তো সংবিধান সংশোধন বা গ্রহণ লাগবে, এটা কিভাবে করবে? তো এই জন্য গণপরিষদ নির্বাচন জরুরি, এটা একদম পিওর কথা, বা এতে কোনো সন্দেহ সংশয় নেই। সেই গণপরিষদ নির্বাচনই বিএনপি চায় না, মানে আসলে এরা নির্বাচন চায় না, এরা চায় কারচুপি করে ক্ষমতায় আসতে। আর এই কারচুপির স্বপ্ন যখন ভঙ্গ হবে তখনই তারা বলবে যে আমাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছে, আর সেই সুর এখন থেকে শুরু করে দিয়েছে। তাহলে এই দুদু যেটা বলেছে যে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে, এর উত্তর হচ্ছে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে না। বিএনপি পরাজয় জেনে লুটপাটের রাস্তা বন্ধ হলে নির্বাচন করবে না, এজন্য আগেভাগে সেটা বলছে। আর এটা যে হতে পারে তার একটা প্রমাণ আমি চরমোনার এক নেতার বক্তব্য থেকে দেব। সম্ভবত গাজী আতাউর রহমান সাহেব বলেছিলেন যে বাংলাদেশে যদি চাঁদাবাজি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি কর্মী খুঁজে পাবে না, কারণ চাঁদাবাজি না করলে তারা রাজনীতি করবেন কেন? কর্মী খুঁজে পাওয়া যাবে না, কর্মীরা তো খায় চাঁদাবাজি করে। আর যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি নেতা খুঁজে পাবে না, কারণ দুর্নীতি করার জন্য এরা রাজনীতি করে। এরকম যে সামনে যখন একটা সুন্দর বাংলাদেশ হবে তখন এই বিএনপির খাওয়া থাকবে না, তারা নির্বাচন করার মতো মুরত থাকবে না। এই যে দেখেন না একটা কি ওই জয় বাংলা কনসার্টের আদলে কি একটা কনসার্ট করতে চেয়েছিল, পারছে করতে? এদের কোনো সক্ষমতাই নেই বাংলাদেশে। এরা সামনে নির্বাচন কিনা বর্জন করে, একদিকে নির্বাচন চায় না আর যে নির্বাচন চায় ওটা কিনে বর্জন করে। এটা হচ্ছে কথা দর্শক। এই শামসুজ্জামান দুদু অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তা বলছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা নাকি ফাজলামি। তাহলে ভদ্রতা কি? বিএনপি ক্ষমতা এনে দেওয়া নাকি? এরা চায় তো বিএনপি ক্ষমতা এনে চলে যাক ডক্টর ইউনূস, তাহলে খুশি। এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটা বাস্তবতার নিরিখে হিসাব নিকাশ করে ডক্টর ইউনূস বলেছেন এটা নাকি ফাজলামি। তো ডক্টর ইউনূসের এই সিদ্ধান্তকে ফাজলামি বলা, এটা এক ধরনের বেয়াদবি। এই দুদুরা চরম বেয়াদব, এদের কথাবার্তা আচার আচরণে বেয়াদবির ছাপ স্পষ্ট। আর অনেক বেয়াদবি কথা বলেছেন। আমরা ভুলে যাইনি বেশ কয়েক বছর আগে 28 অক্টোবর নিয়ে একটা আলোচনায় জামাত ইসলামীর নেতা, বর্তমানে এই সম্ভবত ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা এরকম একটা পোস্টে আছেন, জনাব সাইফুর রহমান চট্টগ্রামের, তার সাথে এই দুদু বেয়াদবি করেছিলেন। এই দুদু কিন্তু বেয়াদব, কথাবার্তা শুনলেই আপনি বুঝতে পারবেন যে কতটা বেয়াদব। যে ফাজলামি বাদ দেন, এটা বেয়াদবি। ডক্টর ইউনূস ফাজলামি করছে, মানে বেয়াদবি একটা লিমিট থাকা দরকার। আর কি বলছে যে ফেসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। বাংলাদেশের মানুষ তাড়িয়েছে, কিন্তু সেখানে আপনারা ছিলেন না, আপনাদের জনশক্তিরা ছিল, কিন্তু পলিটিক্যালি বিএনপি ছিল না। আবার যদি ফেসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফেসিবাদকে তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টেড ব্যাপার। কারণ আবার ফেসিবাদ উদ্ভব হলে এর মানেটা কি? মানে ডক্টর ইউনূস যদি বিএনপির মনমতো নির্বাচন না দেয় তাহলে ডক্টর ইউনূসকে ফেসিবাদ বলে তাকে তাড়াবে, এই থ্রেট দিয়েছে। এটাকে আরেকটা বেয়াদবি নয়? বেয়াদবি। ডক্টর ইউনূসকে সম্ভাব্য ফেসিস্ট বলছে। আপনি চিন্তা করতে পারছেন যে ডক্টর ইউনূসকে ছাত্ররা হাতে পায়ে ধরে সরকারের দায়িত্ব দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন, কোন মাসে, কোন বছরে নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন। আচ্ছা, কোন দিন, কোন মাসে, কোন বছরে, এটা কি সরকার বলে? আর এটা তো বলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 3 মাস আগে।
মানে এই কমন সেন্সটুকু মাথায় নাই, মাথার মধ্যে কি গোবর পুরোটাই। বেয়াদবি করছে আবার উল্টাপাল্টা কথা বলছে। আরে কোন দিন কোন, এটা তো শিডিউল, আর শিডিউল ডিক্লেয়ার করা হয় নর্মালি 3 মাস বা 2.5 মাস আগে বা 2 মাস আগে, আর সেটা করে ইলেকশন কমিশন, নট হেড অফ দ্য স্টেট। তাহলে কি বলছেন, হেড অফ দি গভর্নমেন্ট? এটা তার কাজ না। সরকারের পক্ষ থেকে রোডম্যাপ যতটুকু ততটুকু দেওয়া হয়েছে। দুদু বলেন এই সরকারের কাজ কর্মে দেশবাসী উদ্বিগ্ন। মানে আওয়ামী লীগের কাজকর্মে উদ্বিগ্ন ছিল না, এখন ডক্টর ইউনূসের কাজকর্মে উদ্বিগ্ন। মানে কতটা বেপরোয়া কথা বলছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই দুদুর বেপরোয়া এবং বেয়াদবিমূলক কথার। তারা আসলে কি চায় তা বোঝা যায় না। বিএনপি যাতে দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। গত 15 বছর যারা বাংলাদেশি গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ করে দেওয়া হচ্ছে বলে আমি উদ্ভট কথা। এটা তো বিএনপি রক্ষা করছে। শেখ হাসিনা ফাঁসি দাবি করেন, এগুলো উপর উপর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন বিচার করবেন কি করবেন না তা আমরা বুঝে গেছি। 8 মাস হয়ে গেল, এখনো বিচারে তেমন অগ্রগতি নেই। কে বলছে বিচার অগ্রগতি নেই? আপনি জানেন তদন্ত প্রতিবেদন কোন পর্যায়ে এসেছে এবং এটা কবে সাবমিট করা হবে, কতটুকু রেডি হয়েছে, সেপ্টেম্বরের মধ্যে যে রায় হতে পারে আপনি তো জানেন না। আপনি আইন বুঝেন, পড়াশোনা করেন, কথাবার্তা তো শুনে মনে হয় না যে পড়াশোনা করেন। যাই হোক দর্শক, শামসুজ্জামান দুদুর এই চরম বেয়াদবির তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, অতি সম্প্রতি বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তাকে নিয়ে একটি বিদেশি ম্যাগাজিন দ্য উইক, সেখানে একটা নিবন্ধ ছাপা হয়েছে এবং সেই নিবন্ধ নিয়ে দেশে এবং বিদেশে রীতিমতো বিতর্কের ঝড় তুলেছে এবং অনেকে এটাকে বিএনপি তোষণ, তারেক রহমান তোষণ কিংবা নিজেদের আখের গোছানোর একটা উপলক্ষ হিসেবে এটির পক্ষে নানা রকম তোয়াজ তদবির এবং কথা বলে বেড়াচ্ছেন। যারা পক্ষে বলার চেষ্টা করছেন তাদের বক্তব্য হলো যে জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক। তিনি একেবারে শতভাগ নিশ্চিত যে তিনি যে নিয়তির কবলে পড়েছেন, সে নিয়তি তাকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বেনি, অর্থাৎ তার কপালে রাজটিকা আছে এবং তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারা আরও বলার চেষ্টা করছে যে আমরা বাংলাদেশে বসে অনেক অনেক সমালোচনা করছি, অনেক অনেক কথা বলছি, কিন্তু বিদেশিরা ঠিকই টের পেয়েছেন। বিদেশিরা টের পেয়েছেন যে বাংলাদেশের জনগণের মধ্যে তারেক রহমান সাহেবের গ্রহণযোগ্যতা বাড়ছে, তার সম্মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তার জনপ্রিয়তা রীতিমতো আকাশ ছুঁই ছুঁই করছে। ফলে এই অবস্থায় আগামী দিনে যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী পদে জনাব তারেক রহমানের ধারের কাছে কেউ নেই। অধিকন্ত তিনি সময়ের প্রয়োজনে, নিয়তির প্রয়োজনে নিজেকে বাংলাদেশের সিংহাসনের প্রধানমন্ত্রী পদে এতটা অনিবার্য করে তুলেছেন, এতটা গ্রহণযোগ্য করে তুলেছেন যে এই মুহূর্তে প্রকৃতির হাতে আর অন্য কোনো বিকল্প নাই। তকদির তাকে এখানে নিয়ে এসেছে। এই মোটামুটি কথা। তো দ্য উইকে যে প্রতিবেদন ছাপা হয়েছে, এখন যারা বিতর্ক করছেন তাদের বক্তব্য হলো যে এটি একটি ব্রিটিশ ম্যাগাজিন, অপরপক্ষ বলছে যে না, এটি ভারতীয় ম্যাগাজিন। যাই হোক না কেন, এখানে যিনি লিখেছেন একজন ভদ্রমহিলা এবং তিনি ভারতীয়। বলা হচ্ছে তিনি ভারতের বা দিল্লির ব্যুরো চিফ ওই উইক পত্রিকাটির।
আমি এই পত্রিকাটির অনলাইনে গিয়ে খোঁজার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম, এবং সেখানে আমার কাছে মনে হলো না যে এটা তেমন কোনো উল্লেখযোগ্য পত্রিকা। দ্বিতীয়ত, এই পত্রিকাটির যে প্রচ্ছদ আমরা সামাজিক মাধ্যমে দেখেছি, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচ্ছদ ছাপা হয়েছে, আর ভিতরের একটি পৃষ্ঠাতে জনাব তারেক রহমানের ছবি সম্বলিত একটি সংক্ষিপ্ত রিপোর্ট তারা ছেপেছে। রিপোর্টে যে সকল কথা বলা হয়েছে বা মন্তব্যে যে সকল কথা বলা হয়েছে, এটাকে রিপোর্ট, সম্পাদকীয় বা মন্তব্য মানে কোনোটাই এক্সক্লুসিভলি বলা যাবে না যা কি না এই পত্রিকাটি ওন করে বা আমরা ওন করি। এখানে ভাষা মানুষের আবেগ, অনুভূতি, পরিবেশ, পরিস্থিতি এগুলো নিয়ে একেবারেই ভাষা কিছু মন্তব্য করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে দলগতভাবে এটিকে নিয়ে এখনো পর্যন্ত আধিক্ষেত্তা দেখানো হয়নি, কিন্তু ইতিমধ্যে ফেসবুকে ঝড় তুলেছে, ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলাপ আলোচনা হচ্ছে, এবং যারা আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে পক্ষে এবং বিপক্ষে। তো আমি প্রথম কয়েকদিন লক্ষ্য করলাম, পরে দেখলাম যে না, এটি নিয়ে বেশ মানুষের আগ্রহ রয়েছে এবং সেই দিক থেকে বিষয়টি নিয়ে একটু আলোচনা করা জরুরি। যারা অভিযোগ করছেন যে তারেক রহমান সাহেব আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত নন, ইতিমধ্যে বিএনপি বিরোধী একটা বিরাট চক্র সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। তারা যেভাবে পারছেন বিএনপিকে ছোট করার জন্য, হেয় করার জন্য নানা রকম কথা বলে যাচ্ছেন। তদ্রূপ তারেক রহমান সাহেবকে ছোট করার জন্য তার অতীতের কর্মকাণ্ড, তার শৈশবের কর্মকাণ্ড, তার স্কুল জীবনের কর্মকাণ্ড, তার অতীতের সাক্ষাৎকারগুলো কেটে বা যেইগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে না, এখানে বাংলাদেশের মতো একটা বড় রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা, বিএনপির মতো একটা বড় দলকে নিয়ন্ত্রণ করা, অথবা দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর রূপে দেশটিকে একটি সুশাসন উপহার দেওয়ার মতো যোগ্যতা তার নেই। ওই বিষয়গুলো একত্র করে অনেকে যে যার মতো নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন বিএনপির বিরুদ্ধে এবং তারেক রহমান সাহেবের বিরুদ্ধে। দ্বিতীয়ত, অনেকে বলার চেষ্টা করছেন যে তিনি কেন দেশে আসছেন না, তিনি ভয় পাচ্ছেন, অথবা তার সেই সৎ সাহস নেই, অথবা তার দলের মধ্যে এত কমপ্লেক্স তৈরি হয়েছে, ডিফিকাল্টিস তৈরি হয়েছে, এগুলো তিনি আসলে এই সমস্যাগুলো বাড়বে বই কমবে না। অনেকে এই কথাও আশঙ্কা করছেন বা এমন আশঙ্কা করছেন যে তিনি যদি আসেন তাহলে হয়তো অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত অথবা বিএনপি বিরোধী শক্তির আক্রমণ, অথবা যারা বিএনপিকে ক্ষমতা আসতে দিতে চায় না তারা যদি 21শে আগস্ট গ্রেনেড হামলার মতো ভয়াবহ কোনো চক্রান্ত করে বসে। শুধু বাংলাদেশ নয়, বিদেশি চক্র রয়েছে, তারা যদি এই কর্ম করে বসে তাহলে সারা জীবনের জন্য বিএনপি একেবারে বাংলাদেশের রাজনীতি থেকে সমূলে উৎপাটিত হয়ে যাবে। তো কাজেই তাকে বাংলাদেশে আসার জন্যে পরিবেশ দরকার, পরিস্থিতি দরকার, রাষ্ট্র ক্ষমতা হাতে দরকার, এবং তার জন্য সবচেয়ে নিরাপদ হলো দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, তিনি ওখানে বসেই পরিচালনা করবেন। যখন বিএনপি সরকার গঠন করবে তিনি তখন জেড ক্যাটাগরির রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে বাংলাদেশে আসবেন। বিএনপির বেশিরভাগ নেতাকর্মী এরকম যারা মতামত ব্যক্ত করেন, তাদের সেই মতামতের বিরুদ্ধে নানাজনে নানা বক্তব্য দিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, একটা গ্রুপ বলার চেষ্টা করছেন যে একজন প্রধানমন্ত্রী যে হবেন তাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে হবে, এবং বিশেষ করে নিউ ইয়র্ক প্রবাসী মিনা ফারা রয়েছেন, মূলত যিনি একজন স্টক মার্কেট বিশেষজ্ঞ। বিএনপি জামাতের যখন শাসন চলছিল তখন তিনি সেই ঘরানার একজন বুদ্ধিজীবী রূপে সেই গত 15টি বছর ধরে তার সর্বশক্তি নিয়োগ করে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে কলম যুদ্ধ চালিয়েছেন, এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তিনি, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি। কিন্তু কেন জানি তিনি হঠাৎ করে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে
একেবারে উঠে পড়ে লেগেছেন। অত ভিউ হচ্ছে না, পিনাকির মতো তার অত ভিউ হচ্ছে না, বা অন্য কনক সরোয়ারের মতো তার অত ভিউ হচ্ছে না, কিন্তু তার সেই বক্তব্যগুলো জায়গায় জায়গায় মতো কিন্তু পৌঁছে যাচ্ছে। এবং তিনি সেখানে জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে, বিএনপি সম্পর্কে, মির্জা ফখরুল সাহেব সম্পর্কে যে সকল প্রশ্ন উত্থাপন করছেন, যে সকল কথাবার্তা বলছেন, যে কথাগুলো হয়তো অন্য কেউ কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এইভাবে বলছেন না, এবং তার সেই বক্তব্যগুলো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে, এবং এটা যে বিএনপিকে যথেষ্ট নাড়া দিচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো মিনা ফারার যে বক্তব্য, সেটা হলো তারেক রহমান সাহেবের আন্তর্জাতিক কোনো গ্রহণযোগ্যতা নেই, তাকে দেখলে প্রধানমন্ত্রীর মতো মনে হয় না, তাকে নিয়ে বিদেশি কোনো পত্রপত্রিকায় কোনো খবর ছাপা হয় না। তিনি যদি আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতেন, অর্থাৎ আগামী দিনের প্রধানমন্ত্রী হতেন বাংলাদেশের, তাহলে ব্রিটিশ সরকার তাকে নিয়ে সেখানে বেশ মাতামাতি করত, তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিত, এবং ব্রিটিশ পত্র পত্রিকাগুলো তাকে নিয়ে প্রতিবেদন ছাপা হতো। এরকম কথা তিনি প্রায়ই বলেন। এবং এর পরপরই দেখা গেল যে এরকম একটা খবর এলো, যেটিকে কেউ বলছেন ভারতীয় পত্রিকায়, কেউ বলছেন ব্রিটিশ পত্রিকা, একটি সাপ্তাহিকী। ঘটনা যাই হোক না কেন, এই প্রথম, সেটা ভারতের পত্রিকা হোক কিংবা ব্রিটেনের পত্রিকা হোক, তারেক রহমান সাহেবকে নিয়ে একটি নিবন্ধ ছাপা হয়েছে। এবং আমি পুরো নিবন্ধটি যখন পড়লাম, সেখানে আমি দেখলাম যে এই ভদ্রমহিলা, তিনি অন বিহাফ অফ ইন্ডিয়া, ভারতের পক্ষে জনাব তারেক রহমানকে প্রভোগ করেছেন ইন এ পজিটিভ ওয়ে। এটা ইন্টেলেকচুয়াল লেভেলের অনেক হাই স্তর ব্যবহার করে, বা হাই টেকনিক ব্যবহার করে, অতি উত্তম এবং উচ্চ মাত্রার প্রযুক্তি বলা হয় চিন্তা জগতের, যে তিনি তার আপন গুণে উদ্ভাসিত, তিনি প্রধানমন্ত্রী, নিয়তি তাকে সৌভাগ্যের বরপুত্র বানিয়েছেন, অর্থাৎ বিধাতা তাকে একটা পুরস্কার দিতে চাচ্ছেন, তিনি প্রধানমন্ত্রী হবেনই, এবং তিনি বাংলাদেশে আসবেন এভাবে এভাবে। এবং এই কথাগুলো দ্বারা যদি বিএনপি এবং জনাব তারেক রহমান প্রভাবিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন, এবং তিনি মনের আনন্দে বাংলাদেশে আসার চেষ্টা করেন, তাহলে এক ধরনের সমীকরণ দাঁড়াবে। ২ নম্বর হলো যে এরকম একজন ভারতীয় ব্যুরো চিফ সাংবাদিক ভদ্রমহিলা, তিনি যদি এটা লিখে থাকেন, তিনি যেটা লিখেছেন, যেটি এই মুহূর্তে যারা ভারত বিরোধী লোকজন, যারা জামাতের পক্ষে কথা বলতেন, বিএনপির পক্ষে কথা বলতেন, তাদের মধ্যে একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। এবং বিএনপি এবং তারেক রহমান সাহেব তাদেরকে দিল্লির অনুগত, দিল্লির সুবিধাপ্রাপ্ত বা দিল্লির বন্ধুত্ব প্রত্যাশী রূপে ট্যাগ দিয়ে মুহূর্তের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হিরো বানানোর যে একটা প্রক্রিয়া, এটার মধ্যে শুরু হয়ে গেছে আলটিমেটলি। অনেকে বলার চেষ্টা করছেন, এটা কি দেশ, এদের কি কোনো ইমান আছে যে শেখ হাসিনা এ রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রীয় মধুমেহ খাওয়ার জন্য পুরো দেশটাকে দিল্লির কাছে ইজারা দিয়েছিল। এখন জামাতও একই কাজ করছে, বিএনপি একই কাজ করছে। কাজে এই অবস্থা থেকে যদি দেশকে বাঁচাতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া অন্য কোনো লোক নেই। স্যার, আপনি যাবেন না, আপনি আমাদের সাথে রাগ করবেন না, আপনি যাবেন না, আপনি দেশে থেকে যান। আপনার মতো মানুষ 5 বছর 10 বছর থেকে এদেশের যারা লোভী রাজনীতিবিদ, যারা লেন্দুফ দর্জি হতে চায়, তাদেরকে একটা উপযুক্ত দাঁত ভাঙা জবাব দিতে হবে। তো এই যে একটা রসায়ন চলছে, এবং সেই রসায়নের সঙ্গে যে ভারতের কারসাজি নেই, রয়ের কারসাজি নেই, এটা কিন্তু আমি বলতে পারবো না। অর্থাৎ যদি আপনি কাউকে পরাজিত করতে চান, ইংরেজিতে যে একটি কথা আছে, যদি আপনি একটা কুকুরকে মারতে চান,
তবে সেই কুকুরকে মারার আগে তাকে একটা খারাপ বা মন্দ গালি উপহার দিন, একটা ট্যাগ দিয়ে দিন। তো এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই সবাইকে যদি ভারত বন্ধু, ভারতের দালাল হিসেবে যাকে বলা হয় একটা ট্যাগ দেওয়া যায়, তাহলে জনসমর্থন সঙ্গত কারণে যারা এন্ট্রি ভারত সেন্টিমেন্ট যাদের রয়েছে বা যারা দিল্লির বিপক্ষে কথা বলবে, তাদেরকে তারা হিরো হিসেবে মেনে নেবে। এই কারণ হলো এদেশের মাটি এবং মানুষ অনাদিকাল থেকে দিল্লি বিরোধী। আর বাস্তবতা হলো ক্ষমতায় যারা যায় তাদেরকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দিল্লির পক্ষে কথা বলতে হয়, কাজ করতে হয়। তো সেই দিক থেকে সরাসরি ডক্টর ইউনূসের পক্ষে প্রথম যেমন কয়েকদিন দিল্লির বিরুদ্ধে তিনি কথা বলেছেন, কিন্তু এখন তিনি চুপ হয়ে আছেন। কিন্তু চুপ হয়ে থেকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে তিনি যদি প্রচলিত রাজনৈতিক দলগুলো সবাইকে দিল্লির সেবা দাসের যে ট্যাগ এটি পরিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে নির্বাচন নিয়ে কথা বলা তো দূরের কথা, আগামীতে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, নিজেদের যে পোশাক পরিচ্ছদ রক্ষা করাই অনেকের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ফলে এই ধরনের বিদেশি পত্রপত্রিকাতে যত বেশি জামাতের আমির, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ওনাদেরকে নিয়ে যত বেশি নিবন্ধেত্ব প্রকাশিত হবে এবং পজিটিভ, ততই বেশি তারা জনরোষের শিকার হয়ে পড়বেন। গ্র্যাজুয়ালি এবং খুব কৌশলে এই কাজগুলো করা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও দেখলেন সোশ্যাল মিডিয়া সহ আজকের আমাদের ভিডিওর মাধ্যমে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ডক্টর ইউনূস সরকারকে কি ঝাঁকুনি দিলেন, এইবার এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।